দর্শক, একদিন আগে শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামাতের সংঘর্ষের ঘটনা আমরা দেখলাম। একজনের মারা যাওয়ার ঘটনা ঘটল, বহু আহত হয়েছে, অনেকে হাসপাতালে, এবং গত রাতে এরকম খবরও দেখলাম যে বিএনপির গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ট্রান্সফার করা হয়েছে, অর্থাৎ তারও অবস্থা আশঙ্কাজনক। সেরকম অবস্থার রেশ কাটতে না কাটতেই সেখানে আমরা দেখেছি যে স্থানীয় ইওনো, ঝিনাইগাতীর ইওনো এবং ওসিকে ওএসডি করা হয়েছে। গণ্ডগোল করলো, ফ্যাসাদ করলো বিএনপি জামাত, আর ইওনো ওসির ব্যাটার দুইজন চাকরি যাওয়ার মতো অবস্থা, তাদের ওএসডি করা হলো। এরকম পরিস্থিতি একেবারে টাটকা যখন, তখন আবারও বিএনপি এবং এবার জামাতের জায়গায় এনসিপি, বিএনপি এনসিপির সংঘর্ষের ঘটনা এবং বেশ কিছু আহত হওয়ার ঘটনা। এবার ঘটনাটা ঘটল নোয়াখালীতে। তার মানে নির্বাচনের আগে এই অবস্থা থামছে না, এবং সরকার যখন একেবারে বিবৃতি প্রকাশ করছে, বিজ্ঞপ্তি দিচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকালকেও বিবৃতি দেওয়া হয়েছে যে যেখানেই যা ঘটনাগুলো ঘটছে, এবার এই ঘটনাগুলো যদিও সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে বলা হচ্ছে, গতকালকেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম বিজ্ঞপ্তি প্রচার করতে আমরা দেখেছি যে নির্বাচনের দিন কিংবা তার আগে সহিংসতার ঘটনা ঘটলে তার দায় আওয়ামী লীগকে নিতে হবে। এরকম কথা যখন তাদের কাছ থেকে আমরা শুনছি, সরকারের তরফ থেকে শুনছি, তখন বিএনপি ভার্সেস জামাত অথবা এনসিপি এই ব্যাপারগুলো ঘটছে। নোয়াখালীতে কি ঘটলো? সামান্য ঘটনাকে কেন্দ্র করে এত বড় ঘটনায় রূপান্তরিত হলো কেন ব্যাপারটা? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম শেরপুরের ঝিনাইগাতীর পরে এবার নোয়াখালীতে এবার বিএনপির প্রতিপক্ষ জামাতের জায়গায় এনসিপি। তার মানে ওই একই কথা, জামাত এনসিপি তারা জোট এবং তারা এক পক্ষ হিসেবেই যেহেতু এখন দেখছি, তার মানে বিএনপির প্রতিপক্ষ তারাই। সেই ঘটনাগুলোই নিয়মিতভাবে ঘটছে দেশের বিভিন্ন জায়গায়, কিন্তু সবথেকে বড় আকার ধারণ করেছিল শেরপুরের ঝিনাইগাতীতে। এবার নোয়াখালীতে যেটা হলো, গণমাধ্যম কি বলছে, নিউজ 24-এর শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে নোয়াখালীতে বিএনপি এনসিপি সংঘর্ষে আহত 10। বিশাল একটা মারামারির ছবিও দিয়েছে তারা। নোয়াখালীর দ্বীপ জেলা হাতিয়ার নলচিরা বয়ারচর চেয়ারম্যান ঘাট নৌরুটে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চলাচল চালুর দিন বিএনপি এবং এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 10 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজকে বিকেলে ফেরি মহানন্দা উদ্বোধনকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে হাতিয়ার নলচিরা ঘাট ও বয়ারচর চেয়ারম্যান ঘাট এলাকায় গত কয়েকদিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এই ফেরি সার্ভিস চালু হলে প্রায় 7 লাখ হাতিয়াবাসীর জন্য এই নৌ রুটে দীর্ঘদিনের যাতায়াত সংকট দূর হবে এবং যানবাহন ও মালামাল পরিবহন আরও সহজ হবে বলে জানা গেছে। উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 6 হাতিয়া আসনে এনসিপি তথা 11 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের চেষ্টা এটার পেছনে ছিল, এরকমটাও বলছে এই গণমাধ্যম। অর্থাৎ গণমাধ্যম এক ধরনের এনসিপির পক্ষেই অবস্থান নিচ্ছে। কিন্তু বাংলাদেশে এনসিপি কতটা শক্তিশালী হয়ে উঠেছে কিংবা কতটুকু শক্তি সঞ্চয় করতে পারলো যে তারা বিএনপির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে? বিএনপির মতো এত বড় একটা সংগঠিত শক্তি, তাদের সঙ্গে জামাতের পেরে ওঠাই যেখানে একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার, তখন এনসিপি কেন এই লড়াইয়ে নামছে? নাকি এনসিপিও এই নির্বাচনের প্রাক্কালে পরিবেশটা গরম হোক এটা চাইছে? অবশ্য এনসিপির কথা যখন বলছি, তখন বিএনপিকে আপনি দুধে ধোয়া তুলসী পাতা হিসেবে আখ্যা দিতে পারবেন না। তাদেরও নিশ্চয় দায় রয়েছে, কারণ এক হাতে তালি বাজে না। এই সংঘর্ষের ঘটনা যেহেতু ঘটেছে, সেহেতু এক হাতে তালি বাজার কথা নয়। কিন্তু এই যে গণমাধ্যমের দায়সারা যে রিপোর্ট, যে ঘটনা ঘটেছে, 10 জন আহত হয়ে গেল, কিন্তু
এটার পেছনে যে কারণ, কারা এটা লাগালো, কারা গ্যাঞ্জাম ফ্যাসাদটা শুরু করলো, কাদের ইন্ধনে এই কাজগুলো হলো, এরকম কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট আমরা এখন পর্যন্ত গণমাধ্যমে দেখিনি। সেই কারণেই একেবারে স্পেসিফিকলি বলা যাচ্ছে না যে এই ঘটনার জন্য দায়ী কাদের, এই ঘটনার জন্য দায়ী বিএনপির নাকি এনসিপির। দায় জারি হোক, ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলো বলে দিচ্ছে নির্বাচনের প্রাক্কালে আগামী নির্বাচন খুব একটা শান্তিপূর্ণভাবে হয়তো হবে না। যখন আজকেও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের পরিবেশ খুবই ভালো থাকবে, কোনো সমস্যা নেই। যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে ঝিনাইগাতির যে ঘটনাটা ঘটেছে শেরপুরের, সেটাকে তিনি তুলনা করেছেন এভাবে, মানে তিনি ভালো মানে মজার মজার কথাও বলতে পারেন। তিনি এভাবে বর্ণনা করলেন যে পরিবারে দুই ভাইয়ের মধ্যে যখন ঝগড়া লাগে তখন অনেক সময় বাবা মাও সেই ঝগড়া থামাতে হিমশিম খায়, বাবা মাও ঝগড়া থামাতে পারে না। কারণ আপনার পরিবারে হয় না দুই ভাই মারামারি লাগলো, ঝগড়া ফ্যাসাদ লাগলো, তখন বাবা মাও কিন্তু অসহায়ের মতো সেগুলো দেখতে বাধ্য হয়, তারা সেই ঝগড়া ফ্যাসাদের ভেতরে ঢুকে সেগুলো থামাতে পারে না। অর্থাৎ বিএনপি এবং জামাতকে তিনি দুই ভাই হিসেবে আখ্যা দিচ্ছেন এবং তার সরকারকে বাবা মা হিসেবে আখ্যা দিচ্ছেন। কিছুদিন পরেই দেখা যাবে এই বাবা মাকে পুরো জাতি ব্যর্থ বাবা মা হিসেবে যখন আখ্যা দেবে, তখন স্বরাষ্ট্র উপদেষ্টার এই ধরনের মজার মজার গল্প আমার মনে হয় যে টাকশালে কিংবা জাদুঘরে রেখে দেওয়া হবে। কোনো একটা সময় পরবর্তী প্রজন্ম অডিও কিংবা ভিডিওর মাধ্যমে এগুলো দেখতে পারবে যে আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি বিভিন্ন বিষয়ে এরকম মজার মজার গল্প বলতে পারতেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিয়ে আজকের এই আলোচনা শুরু করি। সরকারের লোকজন, উপদেষ্টারা এখন কম কথা বলে, উপদেষ্টাদের সাউন্ড একটু দেখবেন লো হয়ে আসছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ওনার প্রেস সচিব এবং অন্যান্যরা, মানে অনুষঙ্গ যারা আছে আর কি, তারা এই আপনারা ধরতে পারেন যে গুড়াগাচুরি যারা, এরা খুব বলে যে একটা বাংলাদেশের শান্তিপূর্ণ, উৎসব মুখর, অংশগ্রহণমূলক নির্বাচন নাকি হতে যাচ্ছে। আপনারা যে এলাকায় আছেন আমাকে বলেন তো দেখি, ঢাকার শহরে কিছুটা দেখা যাচ্ছে, কিছুটা, যেহেতু বিএনপিরও লোক আছে, জামাতেরও লোক আছে, এরা কিছু মিছিল সমাবেশ করে, আর কোনো জায়গায় এখন প্রার্থীরা বের হয়েছে, ফলে কখনো এটা ধরেন দিনে 24 ঘন্টার মধ্যে 1-2 ঘন্টা মনে হয় যে একটা কিছু নির্বাচন হইতে পারে মিছিল টিছিল দেখে। এর বাইরে উৎসব, আনন্দ, উচ্ছ্বাস আমজনতাকে, পাবলিককে কি এই নির্বাচনে সম্পৃক্ত করতে পেরেছে? আমার তো মনে হয় আরো উল্টা গণভোট টেনে এনে পাবলিককে, আরো দুর্বোধ্য এক ভোট সামনে এনে পাবলিককে দূরে ঠেলে দেওয়া হয়েছে। কারণ মানুষের অ্যান্টেনার উপর দিয়ে যাচ্ছে এই গণভোটের স্রোত। তার বাইরে মারামারি শুরু হয়েছে, শেরপুরে জামাতে ইসলামীর একজন কর্মী মারা গেছেন, নেতা মারা গেছেন, আর টুকটাক করে আছি ওই যে পটুয়াখালীতে ভিপি নূর নাকি বিএনপি থেকে বহিষ্কৃত এবং পদত্যাগী বিদ্রোহী প্রার্থী মিস্টার মামুন, তাকে সেখানে প্রচন্ড জনপ্রিয়, তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। এরকম নানান রকম কথাবার্তা বলছে এবং হচ্ছে ডিসিম কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে। নারায়ণগঞ্জে হয়েছে বিএনপি এবং জামাতের মধ্যে, আরো বিভিন্ন জায়গায় টুকটাক করে তো হচ্ছেই, চেয়ার খেলা হচ্ছে, একের পর এক নির্বাচন সমাবেশ ধরে চেয়ার খেলা হচ্ছে। সেই সময় একজনের বক্তব্য, একদিন আগের বক্তব্য, কিন্তু তার প্রতিটা শব্দই আমার মনে হয়েছে যে মানুষ এখন যেটা বলে, মানুষ চারদিক থেকে যে আলাপ করছে, সেই আলাপের অনেকটাই যেন প্রতিচ্ছবি, যে বাংলাদেশে এই নির্বাচনটা কি আসলে একটা মানে সাংঘাতিক পরীক্ষার মধ্যে বাংলাদেশের মানুষকে ঠেলে দিল কিনা, যে তোমরা ধৈর্যের পরীক্ষা দাও, তোমরা সংযমের পরীক্ষা দাও, হ্যাঁ, তোমরা যতটুকু পারো চেষ্টা করো যেন ঘরে বসে থেকে একটা নির্বাচন দেখা যায়। সে নির্বাচনকে তোমরা দিন শেষে বলবে হ্যাঁ জিতিয়ে দিয়েছি, এবং সুন্দর সুষ্ঠু, মানে একেবারে এটা তো ট্রেনিংটা আমাদেরকে শেখ হাসিনা দিয়ে গেছেন, যে ভোটে মানুষ 10% লোক যাবে সেন্টারে, আর দিন শেষে সবাই টেলিভিশনে দেখবে 40% মানুষ ভোট দিতে গেছে। তো এরকম আজগবি আরেকটা ভোটের আয়োজন চলছে না, এটা আপনি কি হলপ করে বলতে পারবেন কোনোভাবে? আমার তো মনে হয় জিনিসটা আস্তে আস্তে জটিল থেকে জটিলতর দিকেই যাচ্ছে। মানুষটা আর কেউ না, রাজনৈতিক নেতাদের মধ্যে এখন যিনি স্পষ্ট করে কথা বলেন, বলার চেষ্টা করছেন বহু ঝড় তুফানের মধ্যে, সেই
মানুষটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনিশ্চয়তা থেকে আরো গভীর অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তার অভিযোগ, ভয়ভীতি, হুমকি ও সংঘর্ষের মধ্যে দিয়ে এই নির্বাচন কখনো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না। তিনি রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। জি.এম. কাদের বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে সারা দেশে শক্তি প্রদর্শন চলছে, যা সাধারণ মানুষের মধ্যে ভয় ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। দেখবেন যেমন জামাত এবং বিএনপি সাংঘাতিক শক্তির কথা বলে, সুযোগ পেলেই শক্তির কথা বলে, ছাড়বো না, দেখা নিব, চোখ তুলে তাকাবেন না। এই চোখ তুলে তাকাবেন না ইদানিং জামাতে ইসলামী বেশ ভালোই বলছে যে আরে আমাদের কিছু করবে দূরের কথা, চোখ তুলে তাকাইলেই শেষ। ইভেন আমি মাওলানা মামুনুল হকেরও একটা বক্তৃতা শুনলাম, তিনি বক্তৃতা দিচ্ছেন ছোটখাটো একটা সমাবেশে। সেইখানে বলছে যে আমি মোহাম্মদপুরের ভাড়াটিয়া না, আমার কোনো কর্মীর উপরে কিছু করা তো দূরের কথা, যদি চোখ তুলে তাকায় তাহলে সেই চোখ তুলে ফেলবো। মামুনুল হক বলছেন। আচ্ছা, তারপরে বলছে একটি বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন আয়োজন করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। বাংলাদেশে একমাত্র বোধহয় জি.এম. কাদেরই স্পষ্ট করে এই কথাটা বলেন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে বাইরে রেখে যে নির্বাচনটা হচ্ছে, নির্বাচনটা কখনোই ভালো কোনো নির্বাচন হবে না। তিনি বলছেন যে সব দলের জন্য সমান সুযোগ থাকার লেভেল প্লেইং ফিল্ড অনুপস্থিত বলেও অভিযোগ করেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এখনও জাতীয় পার্টির নেতাকর্মীরা কারাগারে থাকায় সমান প্রতিযোগিতা অসম্ভব। সংস্কারের নামে গণভোট আসলে ক্ষমতায় টিকে থাকার কৌশল। জনগণের দাবি উপেক্ষা করলে তার পরিণতি ভালো হয় না। শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে শঙ্কা জানিয়ে তিনি বলেন, এই দেশে কোনো নির্বাচনই সঠিকভাবে হয় না। বর্তমান পরিস্থিতিতে যে নির্বাচন হচ্ছে সেটি কখনোই শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে না। এখানে কে আগে কাকে আঘাত করবে সেটাই যেন মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরপরও জাতীয় পার্টি ইলেকশন করছে। অনেকে প্রশ্ন করে, জানতে চায় যে আচ্ছা জাতীয় পার্টি কেন এখানে ইলেকশন করছে? জাতীয় পার্টির অস্তিত্বটা যদি টিকিয়ে রাখতে হয়, জাতীয় পার্টি যদি এখন কাদের সিদ্দিকীর মতো সিদ্ধান্ত নেয়, তো সে তো কাদের সিদ্দিকীর দল না। জাতীয় পার্টির এখনো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে কিছু লোক আছে, তারা ডেডিকেটলি জাতীয় পার্টি করে, আর উত্তরবঙ্গে তো শক্তভাবেই আছে। এই কর্মী সমর্থকদের ধরে রাখার সুযোগ থাকবে না। মানে জাতীয় পার্টিকে কোনো সিদ্ধান্ত নিতে হলে একদম শেষ মুহূর্তে গিয়ে নিতে হবে, 11th আওয়ারে, যদি পরিস্থিতি এখনের মতো এরকম জটিলই থাকে। জাতীয় পার্টির লোকজন এখনো জেলে আছে, জাতীয় পার্টিকে নিয়ে এখনো খেলাধুলা চলছে। জাতীয় পার্টির লোকজন মন মতো একটা উৎসবমুখর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এক রংপুর ছাড়া আর কোথাও তাকে সেই সুযোগই দেওয়া হচ্ছে না। ফলে আওয়ামী লীগ তো আওয়ামী লীগ, দেশে থাকা জাতীয় পার্টি যেখানে ভালোভাবে সুযোগ পাচ্ছে না, সেটা কিভাবে একটি অংশগ্রহণমূলক এবং সুন্দর নির্বাচন? মানে আমাকে জিতায় দেন, আমাকে জিতায় দিলে আমার এই নির্বাচন সুন্দর, তাহলে শেখ হাসিনা কি দোষ ছিল? তাহলে শেখ হাসিনার দোষ ছিল না, শেখ হাসিনা তো এই কাজই করেছে। আমি জিতলেই এটা নির্বাচনে আবার ভালো হয়েছে, যা ফিল্ডে যাই হোক না হোক। টেলিভিশনের পর্দায় একটা বলে দিলাম, জি.এম. কাদেরের আশঙ্কা সত্যি না হোক, আমরা সবসময় এই প্রত্যাশা করি যে তিনি নির্বাচন ঘিরে গভীর অনিশ্চয়তা দেখছেন। আমরাও দেখি, কিন্তু আমরা বাস্তবে চাই দেশটা অন্তত একটা সুন্দর জায়গায় যাক।